আসসালামু আলাইকুম। অনেকে এভাবে ভাবে আমেরিকা, দক্ষিণ এশিয়া ভারতের চোখ দিয়ে দেখে। আবার আমেরিকাও যেভাবে প্রজ্ঞাপন ছাপে বিষয়টা এরকম যে ভারতকে তারা দক্ষিণ এশিয়া লিজ দিয়েছে, অর্থাৎ দক্ষিণ এশিয়ার নেতৃত্বের জায়গায় ভারতকে রেখে আমেরিকা তার পলিসি তৈরি করে। তো এখানে তো চীন আছে এবং চীন আমেরিকার শত্রু, আর চীন ভারতেরও শত্রু। সে জায়গা থেকে আমেরিকা ভারতকে বেস্ট রিপ্রেজেন্টেটিভ মনে করে। এই বেস্ট রিপ্রেজেন্টেটিভ যখন বলে যে এইখানের পলিসি আমি বুঝবো, আমি জানি, আমার এটাতে কমফোর্ট মনে হচ্ছে, সুতরাং তোমরা এটা মেনে নাও, না হলে চায়না আসবে, এই হবে ওই হবে, এরকম শর্তগুলো যখন দিয়ে দেয় ভারত, তখন আমেরিকাকে সেগুলো মানতে হয়। এইটা কতদিনের জন্য সত্য এই কথাটা? যতদিন ভারত 7টা খণ্ডে বিভক্ত না হচ্ছে ততদিন পর্যন্ত এটা সত্য। যদি ভারত কখনো ভাগ হয়ে যায় তখন এই ভৌগোলিক অবস্থা, প্রেক্ষাপট চেঞ্জ হবে। তখন দক্ষিণ এশিয়ার নেতা হবে হলো বাংলাদেশ। ঠিক আছে? তো লজ্জা লাগে আমাদের দেশে আমেরিকার কেউ আসলেই সবাই মিলে ঢইলা পড়ে, গইলা ভরে। বিষয়টা এরকম লাগে যে আমেরিকা ক্ষমতায় বসায় দেবে। জনগণের পালসটা কেউ বোঝার চেষ্টা করলো না, জনগণ আসলে কি অনুভব করে। আচ্ছা, এদেশের সবচেয়ে রাজনৈতিকভাবে ব্যাকখেয়াল বা ব্যাখবর যে মানে রাজনীতি সচেতন ব্যক্তি, সবচেয়ে কম যে রাজনীতি সচেতন, সেও কিন্তু বোঝে যে ভারত কখনো আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে বন্ধু ভাববে না। সবচেয়ে বোকা নাগরিক সেও এটা বোঝে। তাহলে রাজনীতিবিদরা তারা কি বোঝে না? তারা বোঝে না? তারা বোঝে। তাহলে কি বলবো, জানে, বোঝে। আপনাদের এই বিষয়ে মতামত কি? হ্যাঁ, আমরা সারা দেশের মানুষ অনুধাবন করতেছি ভারতকে হটাতে হবে, ভারতের পণ্য বয়কট করতে হবে। দুঃখের বিষয়, রাজনৈতিকভাবে সে জায়গাটাতে শক্ত অবস্থান তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলো দলীয়ভাবে আগায় আসছে না, বুঝছেন? ঠান্ডা লাগছে, কি বলবো। সাধারণ মানুষ তো ওইভাবে নামে না রাজপথে। রাজপথে নামে রাজনৈতিক ব্যক্তিরা। তো তাদেরকে খুবই প্রয়োজন আমাদের ভারতীয় পণ্য বয়কটের এই লড়াইয়ে, এই সংগ্রামে। হ্যাঁ, খুবই প্রয়োজন। এই 2-3 দিনের বক্তব্যগুলো শুনলাম বিভিন্ন রাজনৈতিক কর্মীর, বিভিন্ন, মানে আমেরিকা আসছে বিভিন্ন দল, আওয়ামী লীগ সহ যারা যারা আছে, সরকার দল, বিরোধী দল, সবাই মনে হচ্ছে যে মানে তাদের বাপ আসছে, বাপ। ঠিক আছে, ডোনাল্ড লু তাদের বাপ হয়, সে বাপ আসছে, বাপের ভয়ে সব থর থর করে কাঁপতেছে। এটা মারাত্মক একটা লজ্জার বিষয়। আমাদের রাজনৈতিক নেতারা যে পরিমাণ
ভারতের প্রতি আনুগত্য স্বীকার করে। এই আনুগত্য স্বীকারের পরিস্থিতি দেখে বলা যায় যে বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকির মুখে। মানে একটা দেশের মুরব্বী হলো রাজনীতিবিদ, সেই রাজনীতিবিদরা ভারতে দাসত্ব করছে, তাহলে মুরব্বীরা যদি দাসত্ব করে তাহলে পুরো দেশ দাস হয়ে যায়। সার্বভৌমত্ব কত সংকটে। ইন্ডিয়া সফলভাবে আমাদের সব জায়গায় প্রতিনিধি সেট করতে পারছে, সব জায়গায়। এবং ইন্ডিয়ান দালালগুলো সব একসাথে একই সুরে কথা বলে, একসাথে একে অপরের চিনতে পারবেন না কে দালাল কে দালাল নয়, এগুলো চিনতে পারবেন না। তবে একজন দালালকে চিনলে সেই দালালের সঙ্গে বাকি যারা দালালি করবে বুঝে নেবেন দুইজনই দালাল। 5টা দালাল যদি একসঙ্গে বসে ছবি দেয় বুঝতে পারবেন 5জন একটা ছবি দিছে ধরেন, 5জন মিলে, ওর মধ্যে যদি একটা ইন্ডিয়ান দালাল থাকে আপনি চিনতে পেরেছেন, তাহলে বুঝবেন বাকি 5টাই দালাল। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে একটু আগে বাসায় আসলাম, অনেক কষ্ট হয়েছে মানে পার্সেলগুলো দিতে, এন্ট্রি করা, মানে এই যে আপনারা নাম লিখে পাঠান, মোবাইল নাম্বার লিখে পাঠান, অনেকে অনেক বেশি কল দেন, কল দিতে কান ফাটায় ফেলে। মানা করি কল দিতে, তারপরেও কল দেয়। ঠিক আছে, কল দিতে অবস্থা খারাপ করে ফেলায় দেয়। কল দেয় প্রচুর। এগুলো করে ফিরে আসলাম, কেবল বাসায় ফিরলাম। তো আমাদের প্রিয় ভাই ও বন্ধুরা, আসলে আমাদের লড়াইটা আমাদের একার লড়াই, সবার লড়াই না, বুঝছেন? হ্যাঁ, এক্স্যাক্টলি আমরা যারা ভারত বিরোধী আমরা অত্যন্ত একা, বুঝতে পেরেছেন? শ্রীলঙ্কায় ভারত হটাও আন্দোলন কেন হয়েছে জানেন? ওইখানে সরকারি দল তো ক্ষমতায় আছে ভারতের সহযোগিতায়, আর বিরোধী দল ভারতের সহযোগিতা পেয়ে ক্ষমতায় আসতে চায়। তো নাগরিকরা আন্দোলন শুরু করছে যে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সরকারি দল বা বিরোধী দল যদি ভারতের সঙ্গে আঘাত করে তাদের ক্ষেত্রে হুমকি প্রদর্শন করছে নাগরিকরা। ঠিক আছে, তো খুবই দুঃখজনক, আমাদের অস্তিত্ব খুবই দুঃখজনক। আমরা প্রতিদিন খেয়ে হারাই ফেলি, বুঝছেন? খেয়ে হারাই ফেলি কীভাবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা তো খুব ছোট মানুষ, এই ধরেন কয়েক লক্ষ মানুষ আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড, কয়েক লক্ষ। মাঝে মাঝে কিছু ভিডিও 10 কোটি বলছি, 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি মানুষ দেখে মাঝে মাঝে, সেটা বড় ভাইরাল হয় অনেক সময়। এরকম অনেক ভিডিও আছে আমার। তো কিন্তু আমরা ছোট অনেক, যেটা ভাইরাল হয় সেটা আমাদের কথার যোগ্যতা দিয়ে ভাইরাল হয়, হ্যাঁ, এবং সাধারণ মানুষের সহযোগিতা ও সমর্থনে ভাইরাল হয়। আলাদাভাবে টিভিগুলো আমাদের হেল্প করে না, আমরা গেলে এই মাইক্রোফোন আগায় দেয় না। এই কিছু ইউটিউবার ভাই তারা একটু ভালোবাসে আমাদের কথাগুলো মাঝে মাঝে তুলে ধরে। তো আমাদের ভারতের পণ্য বয়কটের এই আন্দোলনে কোনো হ্যাভিওয়েট আমাদের পক্ষে নাই, যাকে দেখলে মিডিয়া দৌড়ে আসে, কোনো হ্যাভিওয়েট নাই। হ্যাঁ, আমরা একটা প্রোগ্রাম ডাক দিলে মূলধারার গণমাধ্যম আসতেই চায় না, আমাদের সামাজিক গুরুত্ব ও মর্যাদা এতটা কম। এই জন্য আমাদের একটা চাওয়া ছিল যে
রাজনৈতিক দলগুলো যদি একটু অংশ নিত তাহলে এই বিষয়ে প্রচারণা হতো। যেমন রিজভী ভাই দেখেন, এক চাদর আগুনে পোড়ায়ে কতগুলো মিডিয়ায় গুরুত্ব সৃষ্টি হয়েছে। তো এরকমভাবে রাজনৈতিক দলগুলো যদি আমাদের আন্দোলনে পুরোপুরি ইনভলভ হয়ে যেত ভালোই হতো, কিন্তু হচ্ছে কোথায়? তো আমাদের সম্বল কোনো মিডিয়া না, কারোর দয়া না, ঠিক আছে? আপনাদেরকে বলি, আমাদের খুব প্ল্যান ছিল আমরা সফরে বের হব, ঢাকার বাহিরে বিভিন্ন জেলায় যাব। তো প্ল্যান করছিলাম, কিন্তু পরবর্তীতে যাওয়া হলো না। মানে অনেকগুলো কারণে যাওয়া হয়নি। একটা বাহন ব্যবস্থা করতে পারি নাই, আরও অনেকগুলো মানে আনুষঙ্গিক বিষয় আছে, সেগুলো কারণে যাওয়া হয়নি। কিন্তু যাওয়া খুবই জরুরি ছিল। প্রত্যেক জেলায় গিয়ে আমার উপজেলা পর্যায়ে গিয়েও প্রচারণা করা, আমার নিজের প্রচারণা করা উচিত ছিল, যেতে পারি নাই আমরা। তো আমাদের বন্ধু খুব কম, বুঝছেন? আমাদের বন্ধু কম মানে আপনাদের বন্ধু কম। আপনারা যারা এই আন্দোলনের সমর্থক, আপনারা বড় একা, আমিও একা, আপনারাও একা। হ্যাঁ, আপনারাও একা, আমিও একা। এই হলো আমাদের নিঃসঙ্গতা। আপনাকে, আমাকে, আমাদের এই আন্দোলনকে কেউ ভালোবাসবে না। কারণ ওই যে একটা গল্প শুনছেন না, ক্ষমতা হাতে পেতে শয়তানের কাছে আত্মা বিক্রি করা। মানে বিষয়টা মানে আওয়ামী লীগ তো মানে এই আত্মা বিক্রি করে রেখেই দিয়েছে, ঠিক আছে? অনেক রাজনৈতিক নেতা তারাও মানে আত্মা বিক্রি করে দিচ্ছে, কেউ আত্মা বিক্রি করতে চায়। এই হলো অবস্থা। আমার এই পুরোটার সময়ে, রাজনৈতিক সময়ে ভালো লেগেছে জয়নুল আবেদিন ফারুক ভাই আমাদের এই পণ্য বয়কট নিয়ে অনেক কটা স্টেটমেন্ট দিয়েছেন। বড় ভাই রিজভী ভাই অনেকগুলো স্টেটমেন্ট দিয়েছেন, নিয়মিতই কথা বলছেন। এইভাবে যদি অন্যরা একটু আগায় আসতো না, খুব ভালো হতো, কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আজকে আমাদের শরম করছে না ডোনাল্ড লুকে বাপ ডাকতে, আমাদের শরম করছে না, তাই নয়? খুব দুঃখজনক। মানে আজকে আমি আসলে ভাবছিলাম বসে বসে, আমাদের ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন ফরিদপুরের ঘটনা ভাইসে নিয়ে চলে গেল। এরপরে মিল্টন সমাদ্দার আসলো, ভাইসা নিয়ে চলে গেল। তারপরে ব্যারিস্টার সুমন্ত মাঝে মাঝে ভাষায় বিভিন্ন ইস্যুতে ভাইরাল হয়। এরপর ডোনাল্ড লু এসে ভাষা নিয়ে গেল, ঠিক আছে? আমাদের কোনো বন্ধু নাই, বুঝছেন? মানে বন্ধু কম, ভারত ইস্যুতে কোনো বন্ধু পাওয়া যাচ্ছে না, খুবই গুরুত্বপূর্ণ সংকট। তো আমাদের যে সকল ভাইয়েরা আন্দোলনে সম্পৃক্ত আছেন, বিভিন্নভাবে সম্পৃক্ত আছেন, দেখেন, ভাবেন কীভাবে আগায় নেওয়া যায়, বুদ্ধি দেন, দেখি আমরা চেষ্টা করে কতটা পারি। আমি শুধু বলবো যে পরিবর্তনের জন্য অনেক বড় যে ফোর্স প্রয়োজনীয়, একদম অনেক বড় ফোর্স হলে ভালো হয়, কিন্তু একদম যে না হলে যে আমরা পারবো না তা না। ধরেন ভারতীয় পণ্য বয়কটের যে বিষয়টা, এটা
মাসিক 10,000 কোটি টাকার একটা প্রজেক্ট, 10,000 কোটি টাকার একটা মানে লস করার প্রজেক্ট, মানে ভারতের লস করানোর প্রজেক্ট হলো ভারতের পণ্য বয়কট। 10,000 কোটি টাকা ধরেন, আমাদের 3 মাস থেকে 4 মাস চলছে, 4 মাস 40,000 কোটি টাকা। আমরা বাংলাদেশকে একটা পদ্মা সেতুর সমান পরিমাণ অর্থ উপহার দিয়েছি ছোট এই আন্দোলনের মধ্য দিয়ে। ঠিক আছে, ছোট এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা পদ্মা সেতু করার মতো অর্থ উপহার দিয়েছি। আর এই আন্দোলন যদি সাস্টেইনেবল হয় তাহলে প্রতি 3-4 মাসে একটা করে পদ্মা সেতু বানানোর মতো অর্থ আমরা উপহার দেব। আর সেটা যদি হয় তাহলে দেশের জন্য কত ভালো হবে চিন্তা করতে পারেন, অনেক ভালো। তো ভাইয়েরা, আপনারা কি ক্লান্ত হয়ে যান? দেখেন, যখন ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন ছিল না, আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ইস্যুতেই আমার রিয়াকশন জানাতাম। লক্ষ লক্ষ মানুষ দেখতো, 1-2 দিন পর পরই বিভিন্ন পেজ থেকে ভিডিও, 5 মিলিয়ন, 4 মিলিয়ন, 3 মিলিয়ন, 2 মিলিয়ন এরকম মানুষ দেখতো। আমাকে অনেক সাংবাদিক ডাকে, তারেক ভাই এই বিষয়ে একটু কথা বলেন। আমি বলি, ভাই এই বিষয়ে কথা বললে আমাদের পণ্য বয়কটের আন্দোলনটা নিচে পড়ে যায়, আমি বলতে চাই না। ঠিক আছে, বলতে চাই না। টক শোতে ডাকে আমাকে এক একজন, আমি বলি কি বিষয় টক শো? বলে অমুক ব্যাংক ডাকাত হয়েছে, অমুক এ হয়েছে, ওই হয়েছে। আমি তো দূর, ব্যাংক ডাকাত হয়েছে তা আমার কি, যাই না। তো এই হলো বিষয়। আমার কথা হলো যে আপনারা কখনো ছেড়ে দিবেন না, ঠিক আছে? আপনারা যারা আমাকে দেখেন, আমাকে শোনেন, কখনো ছেড়ে দিবেন না, একদম না, ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। সংখ্যায় আমরা যে কয়জনই হই, আমরা একটা টিম, ঠিক আছে? আসেন আমরা একে অপরকে কেয়ার করি, এই আন্দোলনের স্বার্থে একে অপরকে যত্ন করি, হ্যাঁ, মায়া করি এবং সামাজিকভাবে একে অপরকে গুরুত্বপূর্ণ করে তুলি। এই আন্দোলনে সম্পৃক্ত ব্যক্তিদের সামাজিক মর্যাদা বৃদ্ধির চেষ্টা করি এবং তাদেরকে সমাজে ফোকাসে রাখার চেষ্টা করি, সেটা কমেন্টের মাধ্যমে, লাইকের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে, ঠিক আছে? এটা খুবই জরুরি। কেন জরুরি? ওই যে বললাম, আমাদেরকে তো কেউ ভালোবাসে না, মিডিয়া আমাদের দেখলে দৌড়ে আসে না। আমি যত দামি কথা বলি, আমার কথা একটা গণমাধ্যম তুলে ধরবে না, অথচ আমার এই কথাটাই নকল করে আরেকজন বর্ষিয়ান রাজনৈতিক নেতা বলতেছে, তারটা রেকর্ডিং করতেছে, সেম আমার কথাটাই। আমি রাতে একটা লাইভে একটা কথা বললাম, পরের দিন এক রাজনীতিবিদ সেই কথা নকল করে একইভাবে মিডিয়ায় বলছে, সেটা নিয়ে নিউজ হয়েছে। আমাদের কথা কোনোদিন নিউজ হয়নি, হবেও না। কারণ কি? কারণ আমরা একটা সিস্টেমের বিরুদ্ধে কাজ করতেছি, সেটা হলো ইন্ডিয়ান সিস্টেম। আর ইন্ডিয়ান সিস্টেমের বিরুদ্ধে গণমাধ্যমগুলো যাবে না, অন্য যারা ইন্ডিয়ান দালাল তাদের নিউজগুলো করবে দরকার হলে আমাদের কথাগুলো, কিন্তু আমাদের কথাগুলো তুলে ধরবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক অনেক সংকট আছে। তো এই কারণে মানে যেহেতু আমাদেরকে গণমাধ্যমগুলো মূল্যায়ন করছে না বা আমাদের এই আন্দোলন বিষয়ে তুলে ধরছে না, মানে বাংলাদেশের মিডিয়াগুলো এই বিষয়টা স্কিপ করছে, অথচ ভারতের গণমাধ্যমগুলো প্রতি নিয়মিত 2-4টা করে নিউজ করছে এই বিষয়ে। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, এরা তো ভারতকে ভাব বানাই ফেলছে, তো এগুলো হলো বিষয়। আমাদের যে ভারতের বিরুদ্ধে শত্রুতা, এইটা একসময় এভাবে অনুধাবন হতো না, এখন অনুধাবন হয় কেন? বেসিক্যালি মানে বিশ্বের এই জাতটা অনেক ছোট জাত। আজকে
চুরির অপরাধে কানাডায় একজন ইন্ডিয়ানকে গ্রেপ্তার করেছে চুরির অপরাধে। এরকম বিশ্বের যে জায়গাতেই ইন্ডিয়ানরা আছে প্রতিদিন এরকমভাবে আপনার হলো তাদের মুখোশ উন্মোচন হচ্ছে। হ্যাঁ, তার অস্ট্রেলিয়ায় 2জন রয়ের এজেন্ট ধরা খাইলো তথ্য চুরি করতে গেছে। এই জাতটাই এরকম, আসলে এইরকম খুবই বাজে একটা জাত। হ্যাঁ, অনেকটা অসভ্য এবং বর্বর, খুনি প্রকৃতির, ঝগড়াটে প্রকৃতির, ইতর প্রকৃতির, অনেকটা অসভ্য এবং অভদ্র। এক দেশের নাগরিক তার সীমান্তের কাছে গেছে, গুলি করে মেরে ফেলছে। 16 বছরে 1100 জন মানুষ। চিন্তা করতে পারেন তো। এ শুধু অসভ্য অভদ্র না, অশিক্ষিত, ম্যানার জানে না, পরিষ্কার থাকতে জানে না, নোংরা জাতি। হ্যাঁ, হাগু করে ওই একই পুকুরে চুচু করে ওইখানের পানি নিয়ে যায় খায়, এরকম একটা নোংরা জাতি। ঠিক আছে, তো এই যে মানে একটা ক্লাসলেস বিষয়, সভ্যতা এবং ভদ্রতা কি, মানবিকতা কি, এগুলো শিক্ষা এদের মধ্যে নাই। মানে এই দিক থেকে ইন্ডিয়ানরা অশিক্ষিত বলা যায়। তো এদের বিরুদ্ধে আমাদের লড়াই, মানে আমরা আসলে খুব দুশ্চিন্তায় থাকি যে এটা তো অশিক্ষিত এবং বর্বর। তো অশিক্ষিত বর্বররা কিন্তু অনেক কিছু করতে পারে। হ্যাঁ, এদের কোনো কিন্তু মানে রাগ ঢাক নাই, সে জায়গা থেকে একটা আতঙ্কের বিষয়। তো সবাইকে বলবো, শেষ করে দেবো এখনই, এই অসভ্যদের বিরুদ্ধে লড়াই হাসিনার সাথে লড়াইয়ের চেয়ে অনেক বেশি। ঠিক আছে, এরা এতটাই অসভ্য যে একটা প্রাণীর মুত, প্রস্রাব, এটাকে এরা পবিত্র মনে করে। ঠিক আছে, একটা প্রাণীর প্রস্রাবকে খাচ্ছে, এটা কতটা আনহেলদি, কতটা ব্যাকটেরিয়া আছে এর ভিতরে। ঠিক আছে, কতটা আনহাইজেনিক, একটা প্রাণীর মূত্র ঢকঢক করে খাই ফেলতেছে। ঠিক আছে, তো এদের দ্বারা কখনোই ভালো কিছু প্রত্যাশা করবেন না। এতটুকু অবিবেচক যারা, তারা মানুষের জিনিস দখল করতে বিবেচনা করবে না, মানুষকে হত্যা করতে বিবেচনা করবে না, নদী বন্ধ করতে বিবেচনা করবে না। তো এটা তো মানে ওই ম্যানারটা শেখেনি, তাই না? ওই ম্যানারটা শেখেনি। হ্যাঁ, তো আপনারা যারা আজকেও টি শার্ট এবং লিফলেট গেল, আজকে গেছে 160 পিসের মতো, নাই টি শার্ট লিফলেট নাই। আমরা অনেকজনকে বলতেছি, আজকে একজন বড় ভাই আমাদেরকে 10,000 টাকা দিয়েছেন। তো সঙ্গেই দেখালে ভালো হতো, আপনার হলো আমরা ওটা কুরিয়ার সার্ভিসের বিল হিসেবে দিয়ে দিলাম। কুরিয়ার সার্ভিসের বিল তো কারো দিতে হচ্ছে না, তাই না? দিয়ে দিলাম। তো আমাদের এই কাজটা কিভাবে যে হবে, একটা শক্তিশালী টিম দরকার বিভিন্ন কাজের। আমরা যারা মাঠে কাজ করব তারা শুধু কাজ করব এরকম একটা টিম, আমাদের ম্যাটেরিয়ালগুলো প্রস্তুতকারী একটা টিম থাকা দরকার। আর একটা টিম থাকা দরকার হলো যারা এই সব কিছু আঞ্জাম করবে, তারা। এই 3টে টিম খুবই জরুরি। এই 3টা টিম, ম্যাটেরিয়াল আঞ্জাম করা, তারপরে হলো প্রস্তুতি, আর একটা হলো মাঠ পর্যায়ে ফাইটার। আমি আমার জায়গা থেকে যেটা কাজ করি, মাঠ পর্যায়ের ফাইটার হিসেবে কাজ করতে আমাদের টিমটা খুব ভালো পারবে। সে জায়গা থেকে আমাদের অন্য কাজগুলো যদি কেউ গুছাই দিত তাহলে কতই না ভালো হতো। আমরা শুধু এইগুলো করতাম। ঠিক আছে, এগুলো তো আমাদের এই গরুর মুদ খাওয়া জাতি, এদের নির্যাতনে আমরা ভদ্র এবং সভ্য মানুষগুলো অতিষ্ঠ। তো এই অবিবেচক মানুষদের কাছে ন্যায় বিচার কখনো প্রত্যাশা করতে পারবেন না, কারণ এরা অশিক্ষিত এবং বর্বর, এরা নোংরা। এই জন্য আপনারা এর কাছ থেকে ভালো কিছু কখনোই প্রত্যাশা করবেন না। হ্যাঁ, যার মধ্যে না জ্ঞান আছে, শিক্ষা আছে, ওকে আপনি একটা ভুল ধরলে সে ভুল সংশোধন করতে পারবে। কিন্তু এরা এতটাকা গোয়ার যে গরুর মুত, মানে জীবাণুযুক্ত গরুর মুত, একটা প্রাণীর মূত্র, মানে মানুষ যেটা মানে ত্যাগ করে ওটা খাওয়া যায় না আসলে। ঠিক আছে, মানুষ না, যে কোনো প্রাণী যেটা ত্যাগ করে খাওয়া দাওয়া শেষে, ওটা কিন্তু খাওয়া যায় না। এরা এইটা গোয়ারের মতো এটাকে বিশুদ্ধ বলে খাচ্ছে, এটাকে রোগ মুক্তি। এই গোয়ার জাতির কাছ থেকে আপনি বলবেন সীমাত্ত হত্যা করো না, এই যে নদী বন্ধ করো না, এই ধরনের ম্যানার এদের নাই।
এরা আসলে শেয়ারিংটা বোঝে না। মানুষ যে শেয়ার করে বেঁচে থাকে, হ্যাঁ, শেয়ার করে বেঁচে থাকে, নদীর পানি শেয়ার করার জিনিস, হ্যাঁ, যেদিক দিয়ে যে নদী যাবে সবাই বেনিফিশিয়ার হবে, এই শেয়ারিং জিনিসটা এই ছোট লোকরা বোঝে না। এরা হবে যে আমার এখানে পানি আসতে আমি সব রাইখা দিলাম, এইরকম। আমরা যেটা কি করি, ধরেন আমরা যারা বাংলাদেশের নাগরিক, হ্যাঁ, একটা পরিবারে একজন মানুষ ইনকাম করলেই সবাইকে নিয়ে খাওয়ায়, অদ্ভুত বিষয়। এবং আমরা বন্ধু বান্ধবরা যখন চলি, একজনের কাছে টাকা থাকলেই আমরা সবাই মিলে খেয়ে ফেলি, আমরা কোনো ছলচাতুরি করি না। আবার এরকম যদি হয়, একজনের কাছে 2 টাকা আছে, একজনের কাছে 3 টাকা আছে, আরেকজনের কাছে 4 টাকা আছে, তাহলে 2 আর 3 5 আর 4 9 টাকা। তো খেতে গেছে একটা সিঙ্গারা 3 টাকা করে, 3জন মানুষ, একদিন তো 2 টাকা দিয়ে খেতে পারবে না। তা আমরা বাংলাদেশের মানুষরা এরকম যে যার কাছে 2 টাকা আছে তার জন্য আমরা সিঙ্গারা কিনে আমাদের টাকা দিয়ে শেয়ারিং করে আমরা কিনে ফেলি। এইটা কিন্তু ইন্ডিয়ানরা না, ইন্ডিয়ানরা এতটুকু সভ্য হয়নি, হ্যাঁ, সভ্য হয়নি, এতটুকু জাতে ওঠে নাই এরা, ঠিক আছে, জাতে ওঠে নাই। হ্যাঁ, আমাদের এখানে যে আমরা অতিথি পরায়ণ, ইন্ডিয়ানরা কিন্তু এই অতিথি পরায়ণ না, এইভাবে না, এক্স্যাক্টলি, ঠিক আছে। তো এই আর কি, আপনার একজন দোকানদার ভাই কমেন্ট করেছে যে আমি ইন্ডিয়ান পণ্য বেচি না। মাশাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ এবং সুন্দর, সঠিক বলেছেন। একজন শারীরিক প্রতিবন্ধী আজকে আমাকে পাঠিয়েছে, তারিক ভাই আপনারা যে আন্দোলন করছেন, ঠিক আছে, হ্যাঁ, আপনারা যে আন্দোলন করছেন, আমি মানে আমার দোকান আছে, সেই দোকানে ইন্ডিয়ান পণ্যগুলো বের করে দিয়েছি, ঠিক আছে। তো ইন্ডিয়ান দালাল যেগুলো আছে, ইন্ডিয়ান দালাল, এরা আবার গরুর মুদ খায় কিনা জানি না, ঠিক আছে, কিন্তু গরুর মুদকে এরাও সম্মান করে, এরাও সম্মান করে। তো এরা আমাদের এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ, এরা ইন্ডিয়ান না, বাংলাদেশে থাকে কিন্তু ইন্ডিয়ার দালাল, এরকম আছে অনেক। এগুলোর বিরুদ্ধেও লড়াই হবে, ওভারঅলি আমাদের লড়াইটা চলবে, ঠিক আছে, এই লড়াইটা আমাদের চলবে ইনশাল্লাহ। আর হলো আমাদের আজকে রাতে, এই যে এখন শুরু করব, আমাদের যারা যারা টি শার্ট এবং লিফলেট চেয়েছেন তাদেরকে আজকে আমরা টি শার্ট এবং লিফলেটগুলো দিয়ে দিব, এবং দিয়ে দিয়েছি অনেকটা, নতুন করে এন্ট্রি করব, এখন এন্ট্রি করব। গতকাল থেকে আজকে পর্যন্ত কোনো এন্ট্রি করতে পারি নাই, গোটা 15 এন্ট্রি করেছি, তারপরে ক্লান্ত হয়ে গেছি, কারণ যেগুলো এন্ট্রি করা আছে সেগুলো তো পারতেছি না পাঠাইতে, ঠিক আছে। তো এগুলো আজকে এন্ট্রি করব, এগুলো আমাদের নাগরিকদেরকে প্রান্তিক পর্যায়ে খুব মানে গভীরভাবে কনসাস করবে যে এই যে ছোট লোক জাত ইন্ডিয়ান, হ্যাঁ, তারা যে আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে। অনেকে বলে, বক্তব্যের মধ্যে বলে ইন্ডিয়ান নাগরিক আমাদের সাথে শত্রুতা নাই। আরে ভাই, ইন্ডিয়ান নাগরিকরাই তো এদেশের ক্ষতি করতেছে, তাই না? যারা সিদ্ধান্ত নেয় তারা তো ইন্ডিয়ান নাগরিক। তো আমাদের শত্রুতা শুধুমাত্র ইন্ডিয়ার সরকারের বিরুদ্ধে না, হ্যাঁ, আমাদের শত্রুতা, আমাদের লড়াই, আমাদের সংগ্রাম ইন্ডিয়ান সরকারের বিরুদ্ধে, আমাদের লড়াই ইন্ডিয়ার মানচিত্রের বিরুদ্ধে, আমাদের লড়াই ইন্ডিয়ান নাগরিকদের বিরুদ্ধে। এই সব কিছু মিলিয়েই আমরা বৈষম্যের শিকার হই, আগ্রাসনের শিকার হই। এবার আসেন মানচিত্রের বিদ্রোহ কী হবে। আমাদের বাংলাদেশে 3 দিকে মানে ইন্ডিয়া ঘিরায় আছে এবং তারা কাঁটা তার দিয়ে আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। এভাবে আসলে হয় না, গুলি করছে, হ্যাঁ। তো আমার ওই ইন্ডিয়ার ওই যে ওই কাঠামোর বিরুদ্ধে আমার শত্রুতা, ঠিক আছে, কাঠামোর, এবং এই কাঠামোতে তারা নদীগুলো আটকায় দিছে, এটার বিরুদ্ধে আমার শত্রুতা। এবং ভারত যদি ভাগ হয়ে যায় তাহলে বাংলাদেশ বেনিফিট পায়, বাংলাদেশ নিরাপদ হয়, এটা আমাদের কনসার্নে আছে, ঠিক আছে। ভারত ভাগ হলে নাগরিকরা, ভারতের নাগরিকরাও আমাদের এখানে শত্রু। কিভাবে? এই যে 2 দিন আগে দেখলেন বাংলাদেশের কিছু পণ্য ইন্ডিয়ার বিমানবন্দর হয়ে যায়, তো নর্মালি যে ভ্যাট ট্যাক্স ইন্ডিয়ানরা দেয় আমরা ওইটা দিই। তো ইন্ডিয়ান ব্যবসায়ীরা দাবি করছে বাংলাদেশকে অতিরিক্ত টাকা দিতে হবে, ল্যান্ডিং চার্জ দিতে হবে। আমরা তো বিমানে যেটা যাচ্ছি সেটা বিমানের টিকিট কাটতেছি, টাকা দিচ্ছি, ঠিক আছে, ওই বিমানের কাছ থেকে ইন্ডিয়া টাকা নিচ্ছে, হ্যাঁ, ল্যান্ডিং চার্জ। অথচ এই বাংলাদেশের উপর যে বিমানগুলো ইন্ডিয়া দিয়ে
যাচ্ছে, এই রুটে ব্যবহার করতেছে, সেটা টাকাটাও ইন্ডিয়া চুরি করতেছে। ইন্ডিয়ার আসলে মাত্র নোংরা জাত না, এরা হলো চোরের জাত, ঠিক আছে, এরা হলো চোরের জাত, হ্যাঁ, চোরের জাত। তো নাগরিকরাও এই দেশের নাগরিকদের শত্রু, এবং ইন্ডিয়ান নাগরিকরাও বাংলাদেশের নাগরিকদেরকে পছন্দ করে না। বাংলাদেশের নাগরিকরাও ইন্ডিয়ান নাগরিকদের পছন্দ করে না। এই চিন্তা ও ধারণা যদি রাজনীতিবিদরা গবেষণা না করে, অনুধাবন না করে, তাহলে কিন্তু আপনার হলো কোনো কাজ হবে না, ঠিক আছে। রাজনৈতিক জায়গা থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের এই আন্দোলন কতটুকু অগ্রসর আমি বলি, ধরেন 15 দিন সময় দেন আমাকে। এই 15 দিনের মধ্যে মানে আমরা যেই পলিসিতে কাজ করছি, 15 দিনের মাথায় রূপচাঁদা, প্যারাশুট এগুলো একটা টাইট সিচুয়েশনে যাবে মোটামুটি 15 দিনের মাথায়। এবং এরা আরও আলট্রা লেভেলের ছাড় দেবে, এদের পণ্যে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করার চেষ্টা করবে, ঠিক আছে। তাও বিক্রি হবে না। এরকমভাবে অন্যান্য ইন্ডিয়ান যে পণ্যগুলো আছে এগুলোর সংখ্যা, অনেকে বলে ভাই একটা প্যারাশুট তেল বয়কট করে কি হবে? প্যারাশুট তেল কত কোটি ইউনিট লাগে প্রতি মাসে, হিসাব আছে? কত কোটি ইউনিট লাগে? প্রতি ইউনিট থেকে 10 টাকা করে লাভ করলেও তো হিসাব আলাদা। কয়েকশো কোটি টাকা মানে ধস। তো এইগুলো খেয়াল করতে হবে, এগুলো থেকে আমরা পারবো ইনশাল্লাহ। এবং আপনার হলো আরেকটা বিষয়, আগামীকালকে কথা বলবো রাফসান বিষয়ে, ঠিক আছে, ইনশাল্লাহ। তো দেখা যাক। আমাদের আপনার হলো একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো সবচেয়ে যে মানে রাজনৈতিকভাবে আমরা একটা রাজনৈতিক বয়ান দেই, ঠিক আছে, রাজনৈতিক বয়ান দিচ্ছি, তারপরে কথা বলতেছি, যুক্তি দিচ্ছি, তর্ক দিচ্ছি, এগুলো কিন্তু মানে জেতা হারার একটা বিষয়। কিন্তু এই শয়তানের জাত ইন্ডিয়ানরা, এই ইতরগুলো এবং ছোট লোকগুলো এবং ইন্ডিয়ার দালালগুলো, এই যে ইন্ডিয়ান পণ্যগুলোতে ক্যান্সারের উপাদান পাওয়া গেল 527টা, এরা কি এগুলো এখন বেশি খাবে? ইন্ডিয়ান যেগুলো দালাল আছে না, এগুলোর পাছা দিয়া, মুখ দিয়া, কান দিয়া, সব দিক দিয়া এই ইন্ডিয়ান পণ্যগুলো খাওয়ান দরকার। ইন্ডিয়ান দালাল যেগুলো আছে, ঠিক আছে, এগুলো যদি খাওয়ান, ঠিক আছে, তাহলে হয়তো বা দালালি বন্ধ হতে পারে। হ্যাঁ, ক্যান্সারের উপাদান পাওয়া গেছে, কিন্তু এই দালালগুলোর শিক্ষা হবে না, এদের লজ্জা নাই, ঠিক আছে। বাংলাদেশের নাগরিক হয়ে যে ইন্ডিয়া দালালি করবে, বলবেন যে ওই বেটা মানে ভুলক্রমে অথবা ইন্ডিয়ান কেউ আইসা তাকে জন্ম দিয়ে গেছে, এই ছাড়া এরকম হওয়ার কথা না, ঠিক আছে। মানে জন্মের সমস্যা আছে। যদি দেশের মানুষ হয়ে যদি ইন্ডিয়া দালালি করে, জাস্ট মানে এটা তো জেনেটিক বিষয়। বাংলাদেশের বংশোদ্ভূত হলে সে বাংলাদেশের মতো আচরণ করবে, বাংলাদেশের মানুষের নিপীড়নের বিষয়গুলো চিন্তা করবে, কিন্তু যেহেতু করছে না, সেহেতু ওর জন্মের সমস্যা আছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তো আমরা যারা দেখছেন তাদেরকে আমরা কিছু মানে কাজ দেব। এটা হলো কাজ হলো, যারা লিফলেটগুলো পাচ্ছেন, তো তারা এই লিফলেটগুলো কি করছেন এই লিফলেটগুলো, ঠিক আছে, এই লিফলেটগুলো আপনারা হলো পৌঁছায় দেন সাধারণ মানুষের কাছে, ঠিক আছে, সাধারণ মানুষের কাছে পৌঁছায় দেন। এবং সাধারণ মানুষের কাছে এগুলো পৌঁছায় দেন ইনশাল্লাহ, ঠিক আছে, পৌঁছায় দেবেন। আর আমাদের যে পরবর্তী প্রজন্ম, তাদেরকে এই পশুগুলো সম্পর্কে অবগত করতে হবে, এই জানোয়ারগুলো বিষয়ে, ঠিক আছে।
এদের নোংরা চরিত্র, এদের অপবিত্রতা, ঠিক আছে, জাত হিসেবে কিন্তু এরা অপবিত্র। মানে সিম্পলি একটা ইন্ডিয়ান মানে সে গরুর মুখ ঢকঢক করে গিলে খাইতে পারে, গোবরও খাইতে পারে, গোবরের পিঠা বানাবে, যা বানাবে সব খাবে, গোবরের সাবান বানাবে, মানে খাইতেই পারে একটা ইন্ডিয়ান। এটা ওদের ধর্মের সমস্যা নাই, এটা ওদের কাছে পবিত্র এই নোংরা জিনিসটা, ঠিক আছে। কিন্তু সমস্যাটা হলো ওরা ওদের ব্যবসা বাণিজ্য এই পণ্যগুলোর মধ্যে এগুলো ছিটে দেওয়া কেউ পবিত্র মনে করে, ঠিক আছে, এগুলোকে ছিটায় দেওয়া পবিত্র মনে করে। তো এই যে এটাকে ছিটে দেওয়া পবিত্র মনে করে, আপনার হলো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, কিভাবে আমি আপনাকে বলতেছি কিভাবে গুরুত্বপূর্ণ। কারণ আপনি একটা সাবান ব্যবহার করতেছেন, ইন্ডিয়ান একজন ব্যবসায়ী মনে করতেছে যে এই সাবানে, মানে এই সাবান উৎপাদনে একটু মুদ ছিটাই দিলেই এটা তাদের পবিত্র উৎপাদন হবে, ঠিক আছে। হ্যাঁ, পবিত্র মনে হবে, এটা ওদের কাছে এটা চিন্তা। হ্যাঁ, হতে পারে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের কাছে এটা পবিত্র মনে হতে পারে, বাট একটা মুসলিমের কাছে মানে এই গরুর মুদ কিন্তু পবিত্র না। ওর কাছে মিষ্টি বানাচ্ছে, মিষ্টির ভিতরে এগুলো গরুর মুদ ছুটাই দিচ্ছে, পবিত্র মনে হতেই পারে, কিন্তু এটা তো একজন মুসলিমের কাছে পবিত্র না, ঠিক আছে। কোনো ইন্ডিয়ান যদি তার ব্যবসায়িক পণ্যে গঙ্গার পানি ছিটায় দেয়, যেটা তার পূজার বস্তু, ঠিক আছে, পূজার বস্তু, হ্যাঁ, পূজার উদ্দেশ্যে যদি গঙ্গার পানি ছিটায় দেয় ব্যবসা বাণিজ্যের পণ্যগুলোতে, তাহলে ওই পূজার উৎসর্গ করা পণ্যগুলো আপনি যদি কিনে নেন, এটা বিধিসম্মত কিনা বলেন। হ্যাঁ, এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তো একজন লিখছে, লাবণ্য ঘোষ, আপনি কি দেখেছেন কোথাও গরুর মুখ ছুটে? এটা তো সবাই জানে, এটা তো সবাই জানে, তাই না? সবাই জানে এটা, আমরা দেখেছি, হ্যাঁ, এগুলো আমরাও দেখেছি। তো এগুলো তো একটা বিষয় আসলে, মানে রুচি, চাহিদা, পছন্দের একটা বিষয়, যে আমরা কি করব না। আমরা এখানে লড়াইটা শুরু করিনি, ঠিক আছে। আমাদেরকে যারা নোংরা কথা বলে, নোংরা কমেন্ট করে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমরা তখন এই নোংরামির উত্তর তো ভালোভাবে দেওয়া যায় না। নোংরামির উত্তর তাদের খারাপ বিষয়গুলো তো তুলে ধরতে হবে। তো এগুলো তুলে ধরলে অনেকের খারাপ লাগবে, কষ্ট লাগবে, ঠিক আছে। হ্যাঁ, এগুলো ঠিক আছে। তো এই হলো অবস্থা। আমরা যে লড়াইটা শুরু করছি, এটা কোন জায়গায় ঠেকবে আমি জানি না, তবে আমরা যে গ্রাম পর্যায়ে এটাকে মেসেজ আকারে নিচ্ছি, এটা একটা বড় ভ্যালু রাখবে। মানে কীভাবে ভ্যালু রাখবে আমি বলি আপনাকে। যেমন গৌতম আদানি সে সারা বিশ্বে সব জায়গায় লস খাইছে, সব জায়গায় লস খাইলেও গৌতম আদানি বাংলাদেশের কাছে ব্যবসা করে তার এই লসটা পুষায় নিচ্ছে। কি ব্যবসা করছে গৌতম আদানি? 1 নম্বর ব্যবসা করছে হলো রূপচাঁদা তেলের ব্যবসা। হিউজ পরিমাণ, কত পরিমাণ যে হিসাব নাই। ইউরে বাপরে, বাংলাদেশের বেস্ট সেলিং মানে হলো তেল হলো রূপচাঁদা ব্র্যান্ড ছিল।
ঠিক আছে, বেস্ট সেলিং ব্র্যান্ড ছিল রূপচাঁদা ব্র্যান্ড। সেই ব্র্যান্ড দিয়েই এই আদানি ব্যবসা টিকায় রাখছে, রূপচাঁদা। আর একটা নতুন শুরু করেছে বিদ্যুৎ। তো এইরকমভাবে মোটামুটি যদি 10টা বেস্ট সেলিং ব্র্যান্ড থাকে ইন্ডিয়ার বাংলাদেশে 10টা, এবং 10টা বেস্ট সেলিং ব্র্যান্ড থেকে ইন্ডিয়া অ্যাকোয়ার করতে পারে কত টাকা? ধরেন প্রতি মাসে যদি গড়ে 500 কোটি টাকা হয়, তাহলেও 5,000 কোটি টাকা। এগুলো হলো বেস্ট সেলিং 10টার কথা বলতেছি। আর এরকম তো কমপক্ষে 200 পণ্য আছে, তাহলে 200 পণ্য মিলে মোটামুটি তাহলে কত হচ্ছে? ধরেন 20,000 কোটি টাকার একটা হিসাব হচ্ছে, ধরেন 20,000 কোটি টাকা বা 30,000 কোটি টাকা। ঠিক আছে, এইটা এখন আমাদের ছোট ছোট অনেক উদ্যোক্তারা এখন সুযোগ পাচ্ছে। এটা কিন্তু আগে হইতো না। এখন যেই তেল উৎপাদন করুক, রূপচাঁদার একটা পর্শন সে পাবে। ঠিক আছে, রূপচাঁদার একটা পর্শন সে পাবে। ঠিক একইভাবে এখন যেই ড্রিঙ্কস উৎপাদন করুক, সে কোকাকোলা বাংলাদেশে, আচ্ছা ইন্ডিয়ানরা তো জানে না, বাংলাদেশিরা অনেকে জানে না, আমাদের এখানে যে কোকাকোলাটা আছে, মিরিন্ডা, ফান্ডা, স্প্রাইট, এটার মালিক কিন্তু ইন্ডিয়া। অনেকে ইসরায়েল বলে, এটা কিন্তু ইন্ডিয়া মালিক। 890 কোডে আছে। তো এই কোকাকোলা মোটামুটি ভালো মানের একটা লাথি খাইছে অলরেডি। ঠিক আছে, ভালো মানের লাথি খাইছে মানে কইসা লাথি খাইছে। তো এই লাথিটা খাওয়ার ফলে এই জায়গাটা অনেক ভ্যাকেন্ট তৈরি হয়েছে। হ্যাঁ, সেটা রাফসান্দার ছোট ভাই, সে ব্লু কোল্ড ড্রিঙ্কস, মানে ওই যে ইলেকট্রো নাকি কী যেন কোল্ড ড্রিঙ্কস সহ আরও অনেকগুলো কোম্পানি এরকম বের করছে, আর অনেক কিছু। এগুলো কিন্তু বিক্রি হবে। তো এগুলো বিক্রি হবে, এখন এগুলো উঠে দাঁড়াবে, এগুলো শক্তিশালী হবে, হবেই। আমাদের এখন যে কাজ, দেশীয় পণ্যগুলো, দেশীয় পণ্যের সম্ভারগুলো একটু বৃদ্ধি করা, একটু শক্তিশালী করা। ঠিক আছে, আমি ধন্যবাদ জানাই আহমদুল্লাহ স্যাররে। শুনছেন না আপনারা আহমদুল্লাহ স্যারের বক্তব্য? আহমদুল্লাহ স্যার কী বলছে? আহমদুল্লাহ স্যার বলছে যে মানে অপশক্তি ডিফাইন করছে অপশক্তি দিয়ে। আমি একটু পড়ে শোনাই আহমদুল্লাহ স্যারের ইয়েটা, দাঁড়ান। আহমদুল্লাহ স্যারের আমি এটা পড়ে শোনাই কি লিখেছে। তবে যাই লিখেছে, এই দেখেন, দেশীয় একটি প্রসাধনী কোম্পানি তাদের বিক্রয় প্রতিনিধিদের নিয়ে একটি প্রোগ্রাম আয়োজন করেছিল। অনুষ্ঠানকে গ্রহণ করেছিলাম ব্যবসায়ী ভাইদের বিবেক জাগানোর সুযোগ হিসেবে। সেই প্রোগ্রামে ব্যবসায়ীদের বোঝানোর চেষ্টা করেছিলাম, আপনার ব্যবসার লক্ষ্য যদি হয় অভিশপ্তদের পণ্য বর্জন, দেখেন অভিশপ্তদের পণ্য বর্জন, ঠিক আছে, ভালো লাগছে খুব, দেশীয় পণ্যের প্রসার, তবে এই আপনার ব্যবসা ইবাদত হিসেবে গণ্য হবে। অর্থাৎ অভিশপ্তদের পণ্য বর্জন এবং দেশীয় পণ্যের প্রসার, এরকম যদি আপনার ব্যবসার উদ্দেশ্য হয়, তাহলে এটা আপনার ইবাদত হিসেবে গণ্য হবে। মজলুম ভাইদের পাশে দাঁড়াতে অভিশপ্তদের পণ্য বর্জনের মতো কার্যকর আর কোনো পন্থা আমাদের হাতে নাই, আহমদুল্লাহ হুজুর বলছে। কেন যে ভাল লাগে এত, এই যে আহমদুল্লাহ হুজুরের পোস্ট করে নেবেন সবাই। ঠিক আছে, তো এই মোটামুটি কথা। লড়াইটা এখন আস্তে আস্তে মানে নেক্সট লেভেলে যাচ্ছে। এখন শুধু রাজনৈতিক হেল্প দরকার। আমরা বারবার বলতেছি, বোঝাচ্ছি, এত মায়া করে বোঝাই, কাছে গিয়ে বোঝাই, কাজ হয় না। রাজনৈতিক নেতারা অনেক ঘাগুমাল। ঠিক আছে, এটা কিছু করার নাই, বুঝছেন, এগুলো কিছু করার নাই। মানে মানে যারা বললাম না ইন্ডিয়ার কাছে আত্মা বিক্রি করে রাখছে, তারা কি আসবে আমাদের সাথে? আসবে না, কিছু করার নাই। আমাদেরকেই এই লড়াইটা করতে হবে, আমাদেরকেই এই সংগ্রামটা করতে হবে। আমাদেরকে কেউ হেল্প করবে না। আমরা মিলে একটা টিম ওয়ার্ক করতে হবে, টিম ওয়ার্ক। ঠিক আছে, টিম যেভাবে এতদূর করেছি এইভাবেই এটা করতে হবে। সীমান্তে নাগরিক হত্যা বন্ধ হবে। আপনারা জাস্ট বলেন, হাসিনা সহ অন্যান্য সরকারেরা গত 53 বছরে যা পারেনি, আমরা সীমান্ত হত্যা বন্ধ করতে পারবো। জাস্ট অপেক্ষা করেন। ঠিক আছে, যা ব্যবস্থা নেওয়া দরকার সব ব্যবস্থা নেব এটা বন্ধ করার জন্য।
সীমান্ত হত্যা বন্ধ করার জন্য সেই ব্যবস্থা নেব, টেনশন করেন না। হ্যাঁ, নদীগুলোও খুলতে হবে, ঠিক আছে? নদী না খুললে খবর আছে, এটার জন্য ব্যবস্থা নিতে হবে, সবগুলোর জন্য কাউন্টার ব্যবস্থা নিতেই হবে। ট্রানজিট নেপাল, ভুটান, চীনে ট্রানজিট যদি না দেয় ইন্ডিয়া, এই ট্রানজিটও বন্ধ করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার দরকার আমরা এটা করতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই আর কি, মোটামুটি দেশ বাঁচানোর জন্য আমাদেরকে সবাইকে নামতে হবে, ঠিক আছে? সবাইকে নামতে হবে। হ্যাঁ, এটা যে আসলে ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন, সবাইকে আলাদা আলাদাভাবে এই জায়গাতে কাজ করতে হবে। হচ্ছে না, অল্প কিছু মানুষ কাজ করছে, হচ্ছে না। আমরা অনেক দুর্বল, আমাদের এই জায়গাটাতে শক্তিশালী করতে হবে। আপনারা আগায় আসতে হবে, দলে দলে টিম ওয়ার্ক করতে হবে, টিম ওয়ার্ক। যারা এখন আমি সবাইকে হোয়াটসঅ্যাপে যুক্ত করব, যারা এখন মেসেজ দিবেন, এবং তাদের জন্য আমার নাম্বার দিচ্ছি 01725545950। আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে যুক্ত করব সবাইকে ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, আমরা কীভাবে সমন্বিতভাবে কাজ করতে পারি, বিভিন্ন এলাকায় টিম তৈরি করতে হচ্ছে। তো এই টিমগুলোতে যারা কাজ করবেন তারা আমাকে নক দেবেন 01725545950, ঠিক আছে? হ্যাঁ, তো যা সারাদিন যা খান, যা ব্যবহার করেন, তার 83% আসে, 80% আসেন ইন্ডিয়া থেকে। শোন ভাই, এই গত কয়েক মাসে ইন্ডিয়ান কোনো পণ্য ব্যবহার করিনি, খাইনি, কিনি নাই। শুধু আমি না, মানে আরও অনেক আছে। এই যে একজন প্রবাসী ভাই, দেখি স্ক্রিনশট নেওয়া আছে কি না, দেখাচ্ছি। সে বলছে, তারেক ভাই, আমি গত কয়েক মাসে বাড়িতে কোনো ইন্ডিয়ান পণ্য কিনতে দিই নাই। দাঁড়ান আমি দেখাচ্ছি, এই যে পাঠিয়েছে, দেখেন, এই যে, আলহামদুলিল্লাহ ভাই, 2024 সালে একটাও ভারতীয় পণ্য ক্রয় করি নাই। এই যে দেখাচ্ছি, দেখেন, এই যে লিখছে, আলহামদুলিল্লাহ ভাই, 2024 সালে একটাও ভারতীয় পণ্য ক্রয় করিনি, ঠিক আছে? তো আমরা মানে অনেক সতর্ক থাকতে হবে, অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আরেকটা বিষয় হলো যে আমাদের সারা দেশে ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, ঠিক আছে? আমাদের কাছে যারা টি শার্ট এবং লিফলেটের জন্য অনুরোধ করেছেন, সেটা আমরা মানে 80% পাঠিয়ে দিয়েছি। আরও 20%-এর মতো লিপিবদ্ধ আছে, লিস্ট করা, এবং আরও 200 জনের মতো অনুরোধ করে রাখছে। যেগুলো উত্তর দেওয়া হয়নি এখনও, উত্তর দেবো আস্তে আস্তে। একটা মেসেজও হারাবে না, ঠিক আছে? একটা মেসেজও আপনার হলো হারাবে না। হ্যাঁ, কিন্তু মানে আমাদের কাছে নাই আর, ঠিক আছে? টি শার্ট নাই আর, শেষ হয়ে গেছে আমাদের কাছে, একদমই নাই। হ্যাঁ, আমাদের কোনো বড় ভাই যদি আমাদেরকে বাজার থেকে সাদা টি শার্ট কিনে দেন, আমরা নিজেরা প্রিন্ট করতে পারবো। সাদা টি শার্টগুলো 43 টাকা, 45 টাকা, 48 টাকা, 50 টাকা, এরকম কয়েকটা দামে পাওয়া যায়, কোয়ালিটি ভ্যারিতে, সাইজ ভ্যারিতে। যেটা ডবল এক্সেল, ওইটা মনে হয় 50 টাকা করে নেয়, 48 টাকা, 50 টাকা করে নেয়। তো যদি আমাদেরকে কেউ উপহার দিতে চান এই টি শার্টগুলো, দেবেন, আমি এগুলো প্রিন্ট করে নেব। আমরা প্রিন্টার মেশিন কিনেছি, সাপ্লিমেশন মেশিন কিনেছি, জাস্ট ওখানে দিলেই এটা ছাপ উঠে যায়, ঠিক আছে? তো এটা আমাদেরকে যে দেন, 100, 200, 300 পিস দেন। 100 পিস দিলে এটা আমরা 20টা জায়গায় পাঠাতে পারবো। 200 পিস দিলে 40টা জায়গায় পাঠাতে পারবো। 1000 পিস দিলে আমরা 500, না, 1000 পিস দিলে কয় জায়গায় যায়? 50টা জায়গায় যাবে মনে হয়। 1000, না, 200 জায়গায় যাবে, ঠিক আছে? 1000 পিস যাবে, 200টা স্পটে যাবে। তো আমাদের 27,000 গ্রামে, প্রত্যেকটা গ্রামে পৌঁছানো দরকার এই জায়গা থেকে। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে, আমাকে যদি টি শার্ট যদি দেন, ভালো। টি শার্ট না পেলে আগামীকাল থেকে শুধু লিফলেট পাঠাবো। যারা আমাকে অ্যাড্রেস দিয়েছেন তাদেরকে শুধু লিফলেট পাঠাবো। এখনও আপনার হলো 5,000 লিফলেট আছে আমার কাছে। এই 5,000 লিফলেটগুলো আপনার হলো আগামীকালকে এটা পাঠাই দেবো, টি শার্ট ছাড়াই, দেখি, ঠিক আছে? যেহেতু নাই, কী করবো,
টি শার্ট পেলে ভালো হয়, যেটা ভলেন্টিয়াররা এটা পরে একটা তারা টিম ওয়ার্ক করে, কাজ করে, একটা টিম হিসেবে স্বাচ্ছন্দ্যে সমাজে চলাফেরা করে। এইটা একটা মানে ওই এলাকায় মেসেজ বহন করে আলাদাভাবে। তবে এটা ছাড়া যে হবে না তা না, শুধু লিফলেট দিলেও কাজ করতে হবে। লিফলেটও যদি দিতে না পারি, অনলাইনে লিফলেট দেবো, এটা সবাইকে দিবেন মেসেজে, সেটা পড়ে সবাই জ্ঞান অর্জন করবে। কিন্তু করতে হবে, জ্ঞানে ঢুকাতে হবে, জ্ঞানটা দিতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ আপনার হলো হয়ে গেলে ইন্ডিয়া থেকে তোর টি শার্ট পাঠাবে, ইন্ডিয়া থেকে পাঠাতে হবে না রে, আমরা তো গরিব না হইনি, ঠিক আছে? আমাদের মেলা আছে, ঠিক আছে, অনেক আছে, অনেক। আমি বলি, আমি যে মধু বিক্রি করলাম গতকালকে আমার ওয়াইফের সাথে আলোচনা করে, যখন আমাদের একদমই টি শার্ট ছিল না, ইনস্ট্যান্ট 400 পিস টি শার্ট শুধু মধু বিক্রির প্রফিট থেকে নিয়ে এসেছি, ইনস্ট্যান্ট। আমি নিজেও প্রাউড ফিল করি যে আমি আমার ব্যবসা থেকে কিছু দিতে পারলাম। যে কোনো একটা মানে খুব সম্মানজনক কাজ যখন পাই, তখন কাউকে বলি না, চুপ করে নিজের টাকা দিয়ে তৈরি করে সবার আগে সেটা মানে সম্পন্ন করে বলি যে আমি করছি। এটা আমার একটা তৃপ্তি, যেটা আমি টাকা দিয়ে করলাম। এটা একটা অন্যরকম একটা অনুভূতি। যারা আমরা যে আন্দোলন সংগ্রামে ব্যয় করি, তাদের অনুভূতি তাদের কাছে এটা, ঠিক আছে? তারা এইভাবে ফিল করে। হ্যাঁ, তো আমরাও চেষ্টা করতেছি, ইনশাল্লাহ দোয়া করেন। আপনার হলো ব্যবসা বাণিজ্য ভালো, আগের চেয়ে বেচা বিক্রি হয়, টুকটাক কিছু হয়। দিন গেলে মানে 1-1.5 হাজার 2,000 টাকা প্রফিট হয়, 1,000 টাকা প্রফিট হয়। হ্যাঁ, আপনার হলো পাঞ্জাবি বিক্রি করতেছি, টি শার্ট প্রিন্ট করি, তারপরে হলো মানে মধু বিক্রি করছি, টুকটাক সব মিলাই চলতে পারি, সুন্দরভাবে চলছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং আমি বিশ্বাস করি যত দিন যাবে আরও বেশি সেলস হবে, আরও বেশি বিক্রি হবে, আরও বেশি গ্রোথ হবে। হ্যাঁ, ঠিক আছে। একটা সময় নিজেকে খুব অসহায় লাগতো যে আমাকে দিয়ে কিছু হবে না মনে হয়। আমি তো বড় একটা ব্যবসা করতাম, আমার ব্যবসাটা আমার মায়ের কারণে অনেকটা ধ্বংস হয়ে যায়, ঠিক আছে? আমার মা আমাকে ব্যবসা করতে দেয়নি ওই সময়, নিজে হাতে নষ্ট করে দিয়েছে, মা বাবা মিলে। আমার কুমিল্লাতে বড় একটা আইটি ফার্ম ছিল, মানে আমি কুমিল্লা বাখরাবাদ গ্যাস কোম্পানি, ময়নামতি মানে জাদুঘর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা সিটি কর্পোরেশন, তারপরে পিডিবি, সড়ক ভবন, এই সব কিছুতে একচেটিয়া মালামাল সাপ্লাই করতাম, আইটি পণ্য, ঠিক আছে? অনেক বড় স্কেলের ব্যবসা ছিল। এক মাসে 13 লাখ টাকা মানে মানে বের করছি, এরকমও হয়েছে, এত বড়। পাট মন্ত্রণালয়ে মালামাল সাপ্লাই দিয়েছি সেই সময়, অনেক জায়গায় সাপ্লাই দিয়েছি, ঠিক আছে? আর বাখরাবাদ গ্যাস ফিল্ড তো বিশাল বড়, এখানে পণ্য সাপ্লাই দেওয়া মানে হিউজ কিছু, অনেক করেছি। আমার আম্মা সেই ব্যবসা নিজে নষ্ট করছে, আম্মা আব্বা মিলে, ঠিক আছে? আমাকে করতে দেয়নি এটা, আমাকে ওখান থেকে নিয়ে আসছে, ঠিক আছে? অনেক ষড়যন্ত্র করে। আমি আমার আব্বা আম্মাকে খুব বকা দিই, ঠিক আছে? অবশ্য ওখান থেকে যদি না আসতাম, এক হিসেবে আমি এই আন্দোলন সংগ্রামে যুক্ত হতে পারতাম না, ঠিক আছে? কোটা সংস্কার আন্দোলন সংগঠিত করতে পারতাম না। সবারই নেগেটিভ পজিটিভ দুই দিকে আছে, কাকতলীয়ভাবে মিলে যায়, ঠিক আছে? তো এই আর কি মোটামুটি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আর শেষ করি, তোর হিন্দুদের প্রতি এত ঘৃণা ভাই। 2 দিন আগে নিরপরাধ 2জন মুসলিম নির্মাণ শ্রমিককে পিটাইয়া হত্যা করলো, ঠিক আছে? একটু ঘৃণা লাগা তো খুব স্বাভাবিক। ক্ষত এখনো শুকায়নি এখনো। তাদের তদন্ত বের হয়েছে, তারা মন্দিরে আগুন দেয় নাই, এবং ওখানে হিন্দুরাও সাক্ষী দিয়েছে আগুন দেয় নাই। ঘৃণা হবে না কেন? একটু তো ঘৃণা হচ্ছে। যারা হত্যা করেছে তাদের প্রতি ঘৃণা হবে না? হ্যাঁ, হিন্দুদের প্রতি ঘৃণা না, অ্যাকচুয়ালি যারা অন্যায় করে তাদের প্রতি ঘৃণা, যারা ক্রাইম করে, নাগরিকদের হত্যা করে, সীমান্তে মানুষ হত্যা করে, তাদের প্রতি ঘৃণা। নদীর পানি বন্ধ করে দিচ্ছে, তাদের প্রতি ঘৃণা, ঠিক আছে? হ্যাঁ, আমাদের ইমান নিয়ে মানে সবাই তো আর করে না, যারা করে তাদের প্রতি ঘৃণা হবে না? আমাদের কষ্ট আছে না? আমাদের ক্ষোভ আছে না? হ্যাঁ, চোখের সামনে বাবরি মসজিদ ভেঙে গুড়াই দিল, তো কারা দিছে? হিন্দুরা দিছে। দেখে খারাপ লাগেনি? হ্যাঁ, খারাপ লাগেনি? খারাপ লাগছে।
এরকম বাংলাদেশে কোনো মন্দির এরকম গুড়ায় দিয়ে মসজিদ বানাইছে নাকি? আমরা এরকম না, আসলে কখনোই হবে না। এরকম যদি হয় যে কোনো মন্দির ভেঙে মসজিদ করবে, যুদ্ধ ঘোষণা করব মন্দির ভাঙার বিরুদ্ধে। আমরা এরকম না, আমরা এরকম অসভ্য এবং বর্বর ইতর না, ঠিক আছে? এরকম ইতর না, অভদ্র না। তারপরে এখন লিখছে স্মাগলিং করলে গুলি খেতেই হবে, ঠিক আছে? স্মাগলিং করলে গুলি খেতেই হবে। দুটা দেশ পাশাপাশি পণ্য আদান প্রদান হয়, হ্যাঁ, ইন্ডিয়ানরা বিক্রি করে, আমাদের দেশের মানুষরা কেনে। এটাকে যদি স্মাগলিং কেউ বলে, সেই স্মাগলিং ইন্ডিয়ানরাও করছে, বাংলাদেশিরাও করছে, তাই না? তাই তো নাকি? কিন্তু গুলি করে মারছে বাংলাদেশের নাগরিককে। তো এখন তো সরকার একটা আছে যারা ইন্ডিয়ার দাসী। একসময় জনগণের সরকার ক্ষমতায় আসবে, তখন এই যারা গুলি করছে তাদেরকে উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ, অথবা এই সরকারের সময়ে উত্তর দেওয়া হবে। দেওয়া হবে না কেন? দেওয়া হবে, ভালো করে দেওয়া হবে। আর এখানে তো বাংলাদেশে তো 26 লাখ ইন্ডিয়ান কুকুর চাকরি করে, এদের মধ্যে বেশিরভাগই অবৈধ। তাহলে যে অবৈধ লোকগুলো এখানে আছে, ওরা এখান থেকে টাকা পাচার করে, তাহলে এদেরকেও তো গুলি করে হত্যা করা বৈধ সেই হিসাবে, তাই না? হ্যাঁ, ঠিক না? বৈধ, তাই না? এইরকম তো 26 লাখ কুকুর এখানে চাকরি করতে আসছে। এত ভালো জাত, এত উন্নত এরা এখানে আসছে চাকরি করতে। কি রে আসিস কেন এখানে? তাই না? এখানে কেন আসছে ওরা বলেন? আরে নাকি এত বড় লোক, তো ফৈনির দলে এনে আসতে গিয়ে রে, বাংলাদেশ গরিব দেশ, তোরা আইসিস কেন এখানে? তাই না? ওরা কেন আসে বলেন? এখানে ইন্ডিয়ান কুকুরগুলো কেন আসছে? সীমান্তে বাংলাদেশের নাগরিকরা গেলে যদি গুলি করা বৈধ হয়, তাহলে তো 26 লাখ নাগরিক ইন্ডিয়ান যেগুলো আছে এগুলোর গুলি করাও তো তাহলে বৈধ। এগুলো বের করবো, একবারে লাথি মেরে বের করবো, অপেক্ষা করেন। হ্যাঁ, কইসা পাছায় লাথি দিয়ে একটা একটা করে বের করবো। ছোট লোকগুলো বাংলাদেশ থেকে টাকা পাচার করতে আসছে। গত কয়েকদিন আগে ধরাই দিছি তো আপনারা। অনেক মজার বিষয় ছিল যে 12 জনকে ধরাই দেওয়া হয়েছে। আমার কাছে একটা ইনফরমেশন ছিল, মানে আমি অর্চার্ড পয়েন্টে খুব যাওয়া আসি করি, তো মানে একদিন খেয়াল করলো যে অর্চার্ড পয়েন্টে যে ফোনগুলো, এগুলোর পিছনে মেড ইন ইন্ডিয়া লেখা, কোনো বক্স নাই। ভালো করে শোনেন কিন্তু, বক্স নাই, মেড ইন ইন্ডিয়া লেখা। আমি বললাম বক্স ছাড়া মেড ইন ইন্ডিয়া লেখা কই থেকে আসছে? এগুলো কী অবস্থা? ঠিক আছে, তো ওদের মধ্যে একজনকে একটু বন্ধু বানালাম, বন্ধু বানায় শুনলাম গল্প কি। তো তারা বলতেছে যে ইন্ডিয়ান কিছু নাগরিক, তারা চোরা কারবারি, তারা বাংলাদেশে এই মোবাইলগুলো নিয়ে আসে, এই অর্চার্ড পয়েন্টে বিক্রি করে। আমি বললাম ওহো, এরকম তালে তালে আছি, বুঝতে পারছেন? আমি আরও ঘন ঘন যাওয়া শুরু করলাম সেখানে। তো আমাকে বলতেছে তারিক ভাই, আমি বলছি ভালো মোবাইল আসলে আমাকে জানাইন তো একটু, কবে আসবে, ঠিক আছে? তো আমাকে জানাইছে যে তারিক ভাই আজকে মোবাইল ঢুকবে। তো আমি এটা আবার প্রশাসনকে অবগত করলাম যে আজকে ইন্ডিয়ানরা ঢুকছে, তারা বেশ কিছু মোবাইল নিয়ে আসছে, ঠিক আছে? তো আমি বললাম, আমাকে বলতে তারিক তুমি শিওর গ্যারান্টি বলছো? আমি বলছি হ্যাঁ, এটা ওভার গ্যারান্টি। আমি যে পরিমাণ সময় দিছি ওর পিছনে, ওরে চা খাওয়াইছি, তারপরে চিকেন খাওয়াইছি, এগুলো খাওয়াইছি, একবারে ও আমার মিথ্যা কথা বলবে না। আমি ঠিক আছে, ওর ধারণা ছিল যে আমি ওর কাছ থেকে কিছু মোবাইল কিনবো, ঠিক আছে? এইটা তো মোবাইল কিনছি ওর কাছ থেকে,
ঠিক আছে, মোবাইল কিনছি জাস্ট মানে সম্পর্কটা ডেভেলপ করার জন্য। হ্যাঁ, তো যেই কথা সেই প্রশাসনে জানাইলাম, পরে 12 জনকে হাতে নাতে ধরলো, বুঝতে পারছেন? 12 জনকে হাতে নাতে ধরলো। তো আমি সঙ্গে সঙ্গে আবার লাইভে আসলাম। আমাকে সঙ্গে সঙ্গে ফোন দিচ্ছে, এই তুমি লাইভে আসছো কেন? ঠিক আছে, তারপরে আবার লাইভ ডিলিট করে দিলাম। পরে আবার বলতেছে, ঠিক আছে তুমি একটু আমাদের প্রশংসা করে লাইভে কথা বলো যে আমরা সফলতার সাথে ধরছি। আমি বলছি ঠিক আছে, লাইভে প্রশংসা করে বলবো নি। তারপরে একটা সুন্দর করে লাইভ করলাম, প্রশাসনের প্রশংসা করলাম। অবশ্যই তারা প্রশংসা পাওয়ার দাবিদার। তো 12 জন ইন্ডিয়ান নাগরিককে ধরা হলো চোরাই মোবাইল সহ। ঠিক আছে, তো ইন্ডিয়ানরা যে ওখানে পণ্য কিনতে গেলে বাংলাদেশের নাগরিকদেরকে গুলি করছে, বেসিক্যালি ওদের যে সীমান্ত রক্ষীরা আছে না, এরা তো ছোট লোক। এই ছোট লোকগুলো মানে ঘুষ চায়, যখন ঘুষ পায় তখন খুব ভালো সম্পর্ক, আর ঘুষ না পেলে বা এরকম যদি ঘটনা ঘটে গুলি করে দেয় একটা, হ্যাঁ, মেরে ফেলে দেয়। এরকম ছোট লোকেরা, মানুষের জীবন এদের ঘুষের চেয়ে তুচ্ছ। ঠিক আছে, হ্যাঁ, যেহেতু বিচারের সম্মুখীন হতে হয় না এই ছোট লোকগুলোর, জাত তো এদের ছোট লোক। ঠিক আছে, তো এই জন্য এরা এটা প্র্যাকটিস করতেছে। তাহলে যে 12 জন নাগরিককে, ইন্ডিয়ান নাগরিককে আমরা ধরাই দিলাম, তো ওই হিসেবে তো এদেরকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা উচিত ছিল, তাই না? এখানে বাংলাদেশে মোবাইল বেচতে আসছে চোরাই পথে, উচিত ছিল না? এবং তাদের অদ্ভুত বিষয়, এদের কারোই ভিসা নাই, ভিসা ছাড়া বাংলাদেশে আসছে। ওদের এখানে আসতে কোনো ভিসা প্রয়োজন হয় না, চিন্তা করতে পারেন। ধরে দিলাম, তো আমরা তো ওদেরকে হত্যা করিনি, আমরা এরকম তো জানোয়ার না, ওদের মতো বর্বর না। ওদের মতো বর্বর না। ইন্ডিয়ানরা যে ছোট লোক, তার প্রমাণ হলো এদের চায়ের কাপগুলো খুবই ছোট ছোট। ঠিক আছে, এরা দেশ বড় হতে পারে, কিন্তু এদের অন্তরটা এত ছোট, মানে ছোটোর চেয়েও ছোট। ছোট একটু চায়ের কাপ একটু চা দিয়ে করে খায় শেষ। আর আমাদের চায়ের কাপগুলো এই বড় বড় মটকা, একবার পুরা আস্ত চায়ের কাপে আধা লিটার চা ধরে, আধা লিটার কফি আমাদের চা কাপগুলো। মানে আমাদের খানা দানার ক্ষেত্রে না, মানে বড় বড় ছাড়া হয় না। অন্তর যে এরকম বড়, খাবার দাবারেও বড়, মানুষকে খাওয়ায়ও বড়। ঠিক আছে, মানুষরা আমাদেরকে খাওয়ায় বড়, অনেক উদার। এই জায়গা থেকে ইন্ডিয়ানদের কয়েক প্রজন্ম, কয়েকশো বার জন্ম নিতে হবে, তারপরে আমাদের সমান হতে পারবে। ঠিক আছে, মানে বিশাল বড়, মানে ওদের দেহটা হলো ঈগলের মতো, এটা একটা বক্তব্যে বলছিলাম, কিন্তু অন্তরটা হলো ওই যে মানে চড়ুই পাখির চেয়েও ছোট অন্তর। আর আমরা হলো চড়ুই পাখির মতো ছোট, বাট অন্তরটা হলো বাজ পাখির মতো। ঠিক আছে, আমাদের, হ্যাঁ, বড় অন্তর। এরই তো, ভালো থাকবেন ইনশাল্লাহ। সবাই একটু দুষ্টামি করছি। একজন দাদা খেয়ে এসেছেন নাকি, নাকি যে খাবেন, এটা ভারতীয়দের ডায়লগ। হ্যাঁ, এটা ওইরকম, ওরা এরকম কিছুটা ইতর আর কি। ঠিক আছে, ইন্ডিয়ানদেরকে কয়েকটা জায়গায় প্রোগ্রেস করতে হবে। ঠিক আছে, ইন্ডিয়ানদের এটা মাথায় মনে রাখতে হবে, যদি তারা বাঁচতে চায়। ওদের কপালে অনেক খারাপই আছে, অনেক খারাপই আছে। আমাদের তো দক্ষিণ এশিয়ার দেশসমূহের সাথে যোগাযোগ হয়, নেপালের রাজনীতিবিদদের সাথে যোগাযোগ হয়, ভুটানের সাথে যোগাযোগ হয়, শ্রীলঙ্কা, মালদ্বীপের সাথে মেইলিং হয়। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে মেইল করলে তারা ওইটুকু চেনে, মানে আমাকে, যে তারা মেইলের উত্তর দেবে, এটা করে। ঠিক আছে, বেশ কিছু পলিটিশিয়ান যোগাযোগ করে। ঠিক আছে, তো মানে আমরা যোগাযোগ করছি সব জায়গায়, দেখছি কী অবস্থা। হ্যাঁ, তারপর মধ্যপ্রাচ্যে আমাদের কোনো প্রবাসী ভাই বিপদে পড়লে আমরা এখান থেকে পুলিশকে মেইল করতে পারি, রেসপন্স করে।
হ্যাঁ, ওখানে রাজনীতিবিদদেরকে মেইল করলে, ওদের ডিপার্টমেন্টগুলোতে মেইল করলে আর রেসপন্স করে, কথা বলে, ফোন দেয়, হোয়াটসঅ্যাপে যুক্ত হয় আমাদের সাথে করে। আমরা যে জায়গা থেকে ইন্ডিয়ানরা যদি সংশোধন না হয়, ওদের যে অ্যান্টি মুসলিম অ্যাক্টিভিটি এখানে যদি সংশোধন না হয়, তাহলে ওরা খুব মার খাবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বের করে দেবে লাথি মেরে, ঠিক আছে, লাথি মেরে বের করে দেবে। হ্যাঁ, মানে একবার মন্দির, মানে মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, পার পেয়ে যাবে সব সময়, এরকম না, ঠিক আছে, খুব কষ্ট পাবে ইন্ডিয়ানরা। হ্যাঁ, কষ্ট পাবে। তারপরে এরা অস্ট্রেলিয়ান নাগরিকরা ইন্ডিয়ানদেরকে খুবই অপছন্দ করে, মানে ওদেরকে ঘৃণা করে ইন্ডিয়ানদেরকে। শুধু অস্ট্রেলিয়া না, কানাডিয়ান স্থানীয় নাগরিকরাও ইন্ডিয়ানদেরকে খুবই অপছন্দ করে, খুবই অপছন্দ করে, তাদেরকে জাতি মনে করে না, ঠিক আছে। তো এটা আর কি, ঠিক আছে, এরা খুব সাফার করবে। ওদের এই জায়গাতে প্রোগ্রেস করা দরকার, সহিষ্ণু আচরণ করা দরকার। হ্যাঁ, পার্শ্ববর্তী দেশগুলোর সাথে ভদ্র আচরণ করা দরকার। কোনো দেশ ওদেরকে আর সম্মান করে না, মানে ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়ানরা মানে এদেরকে মানুষ অনার করে না, আর অনার করে না, এদের প্রতি কোনো অনার নাই, মিনিমাম অনার নাই, খুন করে ওদেরকে, আবার অনার কিসের, অনার নাই, ঠিক আছে। পাশাপাশি ইন্ডিয়ানদেরকে যে ডেভেলপ করতে হবে, বনে জঙ্গলে হাগু করা বন্ধ করতে হবে। পুরো দুনিয়া সভ্য হয়ে গেছে, ওদেরকে সভ্য হতে হবে না, ওদেরকেও সভ্য হতে হবে। হ্যাঁ, ওদেরকে সভ্য হতে হবে। ওয়ার্ল্ড ব্যাংক তো চিন্তিত, ওয়ার্ল্ড ব্যাংক নাকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুবই চিন্তিত এদেরকে নিয়ে, যে এটা কী, এদেরকে টাকা দিলাম টয়লেট বানানোর জন্য, সব টাকা মেরে দিছে টয়লেট না বানায়, মানে ওরা বনে জঙ্গলে হাঁকবেই, তারপরে নদীতে গিয়ে সূচু করবেই, ওই নদীতে গোসলও করবে, ওই নদীর পানি নিয়ে গিয়ে বাসায় গিয়ে ঢকঢক করে খাবে। অদ্ভুত বিষয়। তো এই হলো এদের অবস্থা। আচ্ছা, এটা বলবো নি, বলবো। আচ্ছা, এটা গল্পটা আমাদেরকে শুনিয়েছিল, স্কুলে ছিলাম, শ্যামল ভট্টাচার্য স্যার শুনিয়েছিল। হ্যাঁ, শ্যামল ভট্টাচার্য স্যার শুনিয়েছিল যে আমেরিকার একটা সিনেমা হলে ভারতের একজন বিখ্যাত পরিচালক, এটা সম্ভবত সত্যজিৎ নাকি এরকম, নাম ভুলে গেছি ওদের, তো তার সিনেমা এখানে আমেরিকাতে, বাংলাদেশে খুব জনপ্রিয়, বাংলাদেশে না মানে দক্ষিণ এশিয়ায় খুব জনপ্রিয় হয়েছে সিনেমাটা। এটা আমেরিকার একটা হলে দিয়েছে এই সিনেমাটা। তো আমেরিকানরাও কৌতূহলে দেখতে গেছে যে এত জনপ্রিয় হয়েছে, সিনেমাটা দেখে আসি। সবাই দেখছে, সিনেমা দেখছে। এখন সিনেমার মাঝে সকালবেলা পাখি ডাকছে, কুকুর করে পাখি ডাকে না, কুকু কুকু করে ডাকতেছে পাখি। ওই পাখি ডাকা শব্দ শুনে সবাই ঘুম থেকে উঠছে এক একে। তো সবাই ঘুম থেকে উঠছে, ভালো কথা। তো এখন একসাথে সবাই বের হয়ে যাচ্ছে, আমেরিকানরা আশ্চর্য হয়ে গেছে, কী ব্যাপার, সবাই ভাবে বের হয়ে কোথায় যায়। তো বের হয়ে সবাই খেতে দিয়ে গেছে, খেতে জঙ্গলে যাচ্ছে। আমেরিকানরা আশ্চর্য, এরা সবাই খেতে যায় কেন এত সকালে, জমিতে যাচ্ছে, ধান খেতে, পাট খেতে এরকম যাচ্ছে, বা সবজি খেতে যাচ্ছে। হ্যাঁ, তো ভালো কথা, যে কেন, তো বলছে ওরা টয়লেট করবে ওখানে। ও টয়লেট, খেতে টয়লেট করবে, আচ্ছা ঠিক আছে, খেতে টয়লেট করবে, ভালো কথা, করতেই পারে, যেহেতু ওদের টয়লেট নাই, ঠিক আছে। তো টয়লেট করছে, তো বলছে ওরা ওদের টিস্যু কোথায়, না ওরা পাতা ব্যবহার করবে, আচ্ছা ঠিক আছে, পাতা বা খড়মুট ব্যবহার করবে, ভালো কথা, ঠিক আছে, নাই যেহেতু কী করবে এখন ওরা। হ্যাঁ, আমেরিকানরা মানে বলতেছে। এবং তারপরে সবাই দল বেঁধে মানে আবার পুকুরের দিকে যাচ্ছে, যায় পুকুরের দিকে যায় বা নদীর দিকে যাচ্ছে সবাই, যে সেখানে সুচু করতেছে নদীর ভিতরে। তো বলছে ও ওদের মানে ওয়াশরুম নাই, ওরা চুচু করে ওখানে, আচ্ছা ঠিক আছে, নাই যেহেতু করতেছে, ভালো কথা।
তো ওরা গোসল করতেছে, আবার কিছু মানুষ ছুঁচো করতেছে, আবার কিছু মানুষ হাঁড়ি পাতিল ধুচ্ছে, মাজতেছে। তো আমি বলছি ছি ছি ছি, এই পানিতে পাতিল ধুচ্ছে, বাসন ধুচ্ছে, এরকম একটা অবস্থা। ছি 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 ছি। তো ভালো কথা, পানি আর কি করবে, ধোবেই তো। ওরা ওই পানিটা আবার কলসে করে নিয়ে যাচ্ছে। তারপর ওটা ওকে স্বাভাবিকভাবে নিচ্ছে যে পানি নিতেই পারে, গাছে দিতে পারে, জমিতে দিতে পারে। তা না, পানি ঘরে নিয়ে গেছে। এখন ভাত খেতে বসছে, ওই সেই পানি যে নিয়ে গেল যেখানে সুচু করলো, এই পানি ভাত খাইতে খাইতে ওরা এটা খাচ্ছে। মানে ভাত হাত দিয়ে মাখতেছে আর পানি খাচ্ছে একটু পর পর, এই পানি নোংরা পানিটা খাচ্ছে। তখন আমেরিকানরা এই যে ভাত হাত দিয়ে কসলায় কসলায় মাখতেছে আর ওই নোংরা পানিটা খাচ্ছে, পুরা হল ধরে অসংখ্য মানুষ বমি করা শুরু করে দিছে। ঠিক আছে, তো এই হলো, এটা শুধুমাত্র ওই সিনেমাতে না, আমি তো মনে করি ইন্ডিয়ান মেজরিটি সিনেমাতেই এই চিত্র আছে, এবং তারা এটাকে নর্মাল মনে করে যে হ্যাঁ এরকমই হতেই পারে। ঠিক আছে, যাই হোক, আল্লাহ, রাগ করছে অনেক। রাগ করছেন নি ভাইরা? ভালো থাকবেন, ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।